আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই হাসান। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় লেখক কৌশিক মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প, স্ন্যাপচ্যাট। কৌশিক মজুমদারের জন্ম 10 এপ্রিল 1981, কলকাতা। স্নাতকোত্তর এবং পিএইচডিতে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া এর আবিষ্কারক। তার লেখা কিছু জনপ্রিয় গল্প হচ্ছে তোপসের নোটবুক 2019 সাল, নোলা 2020 সাল, সূর্য তামসী 2020 এবং আরও অন্যান্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এই গল্পটি আমরা নিয়েছি লেখকের আতঙ্ক সমগ্র নামক বই থেকে। তাহলে শুরু করছি কৌশিক মজুমদারের লেখা স্ন্যাপচ্যাট। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। ডাক বাক্সটায় ধুলো পড়েছে অনেক দিন হলো, আজকাল আর খোলাই হয় না। তবু সেদিন অফিস ফেরতা কি একটা উকি মারতে দেখে বাক্সের জং ধরা ছিটকিনিটা খুলে ফেলল অর্ণব। আর খুলতেই চিঠিটা বেরিয়ে এলো। গোলাপি খামের চিঠি, উপরে লাল লাল গোলাপের ছবি আঁকা। এককালে আর্চিস কোম্পানি এরকম খাম বেচত। এই খামে কে চিঠি দেবে ওকে? উপরে ওর নাম ঠিকানা লেখা। হাতে নিয়ে বুঝল ওজনদার বেশ। সুজাতা লিখেছে, কিন্তু ওপরের হাতের লেখা সুজাতার না। আর যাবার আগে সুজাতা যা লিখে গেছিল তাতে ও আবার ফিরে আসবে সে সম্ভাবনা কম। কে জানে কোথায়, কার সঙ্গে কি নাম ভারিয়ে নতুন সংসার পেতেছে। শুধু যাবার আগে সর্বশান্ত করে দিয়ে গেছে অর্ণবকে। দরজা খুলে ঘরে ঢুকে পাখা চালিয়ে দিল অর্ণব। সারাদিনের জমাট গরম হাওয়া নেমে আসছে নিচে। মোবাইলে হোয়াটসঅ্যাপে প্রায় গোটা 50 মেসেজ। সেদিনের প্রেস কনফারেন্সটার পর প্রচুর লোকে জানতে চাইছে। হতে পারে উদ্বেগ, তবে গসিপটাই আসল বোধ হয়। অর্ণবের কপাল বেয়ে দরদর করে ঘামের ফোঁটা নামতে থাকে। জামা প্যান্ট খুলে বারমুডা পরে খাটের ওপর বসে চিঠিটা খুলল সে। জেরক্সের সস্তা সাদা A4 পাতায় ডট পেনে লেখা চিঠি, বেশ কয়েক পাতা জোড়া। হাতের লেখা দেখে বোঝাই যাচ্ছে খামের ঠিকানাটাও এই হাতেই লেখা। চিঠিটা এই রকম: মাননীয় শ্রী অর্ণব দাশগুপ্ত, হরিপুর, অশোকনগর, পিন 743222। মাননীয় অর্ণব বাবু, আপনি আমাকে চিনবেন না, আর এখন যা পরিস্থিতি তাতে আমার নিজের নাম বলাও সমীচীন বোধ করছি না। আপনি পুলিশকে আমার নাম বলে দেবেন। আমার পুলিশে বড্ড ভয়। এই চিঠি আমি হয়তো কোনোদিনও লিখতাম না, কিন্তু সেদিন স্টার আনন্দে আপনাকে দেখলাম, আপনার সাক্ষাৎকার দেখলাম। সাংবাদিকদের সামনে অবলীলায় আপনি আমায় চোর বলে দিলেন মশাই। এতদিন তো বেশ চুপচাপ ছিলেন, আজ কার অনুপ্রেরণায় আপনি খামখা এতগুলো সাংবাদিকের সামনে, দেশের সামনে আমাকে মিথ্যা অপবাদ দিলেন? আমি চোর না অর্ণববাবু, আমি আবার বলছি, আমি চোর না। জানি সুজাতা আপনার জমানো সব টাকা নিয়ে 6 মাস আগে আমার সঙ্গে পালিয়েছিল। আমার পকেট এখন প্রায় গড়ের মাঠ, কিন্তু সেজন্য আমি দায়ী নই। আসল ঘটনা না জেনে জনসমক্ষে আমাকে চোর বললে তো আমায় প্রতিবাদ করতেই হবে। আপনার জানা উচিত ঠিক কি ঘটনা ঘটেছিল। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আপনার স্ত্রী অতি মুখরা একটি মহিলা। সারাদিন বকবক বকবক করেই যাচ্ছে, কোনো কিছুতেই খান্তি নেই। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ওর এই কথা শুনেই ওর প্রেমে পড়েছিলাম। আসলে পরের বউ হলে যা হয় আর কি। আর দেখতে শুনতেও বলতে কি নিতান্ত মন্দ নয় আপনার স্ত্রী। বছর দেড়েক আগের কথা, তখন সদ্য সদ্য সুকন্যার সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়েছে। আমি বুঝে গেছিলাম ও আর কোনো দিনও আমার জীবনে ফিরে আসবে না। তাই নতুন সঙ্গী খুঁজতে স্ন্যাপচ্যাটে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। বেকার ছেলে, ফ্রিজিও, দেখতে শুনতে মন্দ নই। একদিন আচমকা একটা রিকোয়েস্ট এলো,
সুইট সুজি। তখনও আমি ভাবতাম ওখানে যেসব মহিলার রিকোয়েস্ট আসে তারা সব ফেক আইডি। এটাও সেরকমই কিছু একটা। প্রথম দিকে পাত্তা দিইনি জানেন, কিন্তু আপনি তো সুজাতাকে চেনেন, যদি একবার কোনো কিছু মাথায় ঢোকে তবে সেটা পেয়েই ছাড়বে। প্রথমে বিরক্ত হতাম, তারপর ভালো লাগতে শুরু করলো। দিনে 4 ঘন্টা 5 ঘন্টা টানা কথা হতো। তবে হ্যাঁ, এটুকু বলি, এর জন্য ওকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। আপনার অফিসের যা চাপ, আপনি সময় দিতেন না বলেই বেচারি স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খুলেছিল। প্রথম টাইপ করে চ্যাট, তারপর ভয়েস চ্যাট। সেখানে ওর গলা শুনে প্রথমবারই প্রেমে পড়েছিলাম জানেন। কি মিষ্টি গলা, আর কি দারুণ কথা বলতে পারে, দারুণ গানও জানে। অনেক রাতে আপনি যখন ওর পাশে ঘুমিয়ে পড়েছেন তখনও ফিসফিস করে আমায় গান শোনাতো, আমার খুড়তুতো দিদির মতো। দিদি আমার চেয়ে 5 বছরের বড় ছিল। আমরা রাতে একসঙ্গে শুতাম। আমার যখন 13, একদিন রাতে দেখি ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। দিদি আমার মুখটা নিয়ে চেপে ধরেছে ওর নরম বুকে। ও বুকে রোজ সেন্ট মাখত, তার সঙ্গে ঘামের গন্ধ মিশে অদ্ভুত এক গন্ধ আমায় আচ্ছন্ন করে রেখেছিল। তারপর কি হয়েছিল ঠিক মনে নেই। কদিন বাদে কেমন করে যেন কাকিমা জেনে গেছিল। কাকা আমাকে খুব মেরেছিল, দিদিকেও। দিদির বিয়ে ঠিক করে দিয়েছিল। ধুস, এইসব কথা আপনাকে কেন বলছি, আপনাকে বরং সুজাতার কথা বলি। সুজাতা বলতো, আর আমি শুধু শুনে যেতাম। ও বলতো আপনি ওকে একদম সময় দেন না, ঘুরতে নিয়ে যান না, বাড়িতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, বিছানার কোলবালিশটাও আপনার চেয়ে গরম। এইসব আগডুম বাগডুম কথা। আমি ওর কথা বিশ্বাস করতাম। নিজের মতো করে যতটা পারি প্রবোধ দিতাম। ভয়েস চ্যাটে আমাদের আলোচনা ধীরে ধীরে উত্তাপ ছড়াতে লাগলো। তারপর একদিন ভিডিও চ্যাটে ও আমাকে নিজের সব কিছু খুলে দেখালো। কিছু মনে করবেন না, বিয়ের 3 বছর পরেও কোনো মহিলার এত আটোসাটো শরীর আমি আগে দেখিনি। দেখেই বোঝা যায় খুব বেশি ব্যবহার হয়নি। আমি আর কি করি, নিজেকে ওর সামনে মেলে দিলাম, মানে সুজাতার অনুরোধেই। আর তা দেখে ও আপনাকে নিয়ে যা যা বলেছিল সেসব বলে আর লজ্জা ফেলতে চাই না। এভাবেই সব চলছিল, ভার্চুয়াল। কথাও ছিল কোনোদিন দেখা করব না, কিন্তু ওই যে বলে না, উপায় থাকলে ইচ্ছা হয়। এমন কপাল, ঠিক সেই সময় অফিসের কি একটা কাজে আপনি 1 সপ্তাহের জন্য পাটনা গেলেন। সুজাতাও আমাকে আপনার হরিপুরের বাড়িতে ডেকে নিল। আপনার বাড়িটা বেশ ভালো, এক টেরে। আশেপাশের প্রতিবেশীদের ঝামেলা নেই, কে এলো কে গেল কিচ্ছু বোঝা যায় না। সন্ধ্যার পর ঢুকতাম, ভোর ভোর বেরিয়ে আসতাম। সারা রাত আপনার বিশাল ডবল বেড খাটে, সেই হলুদের ওপর লাল গোলাপ ফুল আঁকা বেড কভারে শুয়ে আমরা কি কি করেছি আপনি ভাবতেও পারবেন না। এটা বলতে পারি, সুজাতাকে সন্তুষ্ট করা মুশকিল। আপনার অপারগতা আমি বুঝি, তবে হ্যাঁ, ওই কটা দিন সুজাতা দারুণ খুশি ছিল। ওকে এত খুশি আমি আগে দেখিনি। ফিরে এসে আপনিও নাকি অবাক হয়ে গেছিলেন ওর খুশি দেখে। সত্যি মিথ্যা জানি না মশাই, ও আমাকে বলেছিল। আর যদি সেটা হয় তাহলে তো আমার একটা বড় থ্যাংক ইউ প্রাপ্য। তার বদলে আপনি আমাকে চোর বদনাম দিলেন। আপনার অফিসে কাজ বাড়তে লাগলো, আর আমাদের দেখা হওয়াও। মাঝে মাঝেই ওর শপিংয়ের নাম করে চলে আসতো বারাসাতে। সোজা গিয়ে ঢুকতাম সিনেমা হলে। কোনো নামি সিনেমা হল না, এই আইনক্সের বাজারে যে কটা ঝর্তিপর্তিয়া হল আছে তাদের একটাই। ওখানে বক্স নামে অদ্ভুত একটা জিনিস আছে, প্লাইউডের পার্টিশন দিয়ে ছোট ছোট ঘরের মতো। ভিতরে সবাই দুজন দুজন বসে, কি সিনেমা চলছে কে খবর রাখে। কিন্তু এটা আমার পছন্দের ছিল না। এসব সিনেমা হলে নাকি পুলিশের রেইড হয়, আর আপনি তো জানেন আমি পুলিশে কত ভয় পাই। সমস্যা এলো অন্য জায়গা থেকে। সুজাতার মাথায় পোকা নড়ল। একদিন বলল, সত্যি এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করা যায় না, ও নাকি পালিয়ে যাবে, তাও আবার আমার সঙ্গে। আমার তো মাথায় বাজ, এই মহিলা বলে কি, আমি এমনিতেই কাঠবেকার, খাবো কি আর খাওয়াবো কি। কিন্তু আপনার ওই জেদি বউ আমার একটা কথা শুনলে তো, বলল টাকা পয়সা নাকি কোনো সমস্যাই না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি নাকি ওকে দারুণ বিশ্বাস করেন, আপনাদের সেভিংস অ্যাকাউন্টটাও নাকি জয়েন্ট, ইত্যাদি প্রভৃতি।
কিন্তু আমাদের দরকার ছিল আরও টাকা। ও আপনাকে বোঝালো ব্যবসা করবে, শাড়ির নাম দেবে সুজাতার সম্ভার। এখানে বলে রাখি, এই নামটা কিন্তু আমার ঠিক করা। আপনি অফিস থেকে লোন নিলেন 50 লাখ টাকার। নতুন অফিস হবে, শোরুম হবে, তাই বাড়ি খোঁজার একটা নাটকও হয়েছিল বোধহয়। আপনি কাজ পেলে 2 দিন গেছিলেন যতদূর জানি। কিন্তু এখানে আবার জানিয়ে রাখি, এর একটাও কিন্তু আমার প্ল্যান না। তলে তলে নিউ ব্যারাকপুরের কাছে একটা বাড়ি কেনার চক্রান্ত চলছিল, সেটা আপনি জানতেন না, আমি জানতাম। লোকাল নেতাদের টাকা খাইয়ে কম দামে আমি বাড়িটার ব্যবস্থা করেছিলাম। আজকাল এমন বাড়ি পাওয়া মুশকিল। সামনে অনেকটা জায়গা ফাঁকা, ঘাসের সবুজ লন, যেন মখমলের কার্পেট। দেখেই ঠিক করেছিলাম বাগান করব। আমার বাগানের খুব শখ, সেই ছোটবেলা থেকেই। গোলাপ বাগান, লাল গোলাপ। একটা লাল গোলাপ ছিল আমার, ছোট ছোট লাল লাল গোলাপ ফুলে গোটা গাছ ঢাকা। রোজ জল দিতাম, মাঝে মাঝে গোবর সার দিতাম, খোল পচা দিতাম। নাম রেখেছিলাম লালমোহন, ফেলুদার গল্পের মতন। যেদিন খুড়তুতো দিদির বিয়ে হলো, ওরা লালমোহনকে কেটে ফেলল। কত কাঁদলাম, কেউ শুনল না। রেগে গিয়ে দিদির বাসর ঘরের জানালা দিয়ে খাটে জ্বলন্ত মোমবাতি ফেলে দিয়েছিলাম। পুলিশ এসেছিল, সবাইকে জিজ্ঞাসা করল, আমাকেও। কাকা বলল ওই করেছে। পুলিশ কাকার বন্ধু। আমাকে দোতলার ঘরে নিয়ে গিয়ে ল্যাংটো করে মারল, রুল দিয়ে। যাকগে সেসব কথা। সেই বাড়ি দেখে তো বাগান ঠিক করলাম। সুজাতাকে বললাম, কোনো উৎসাহ দেখালো না মাইরি। কেমন বউ আপনার? ফুল ভালোবাসে না? ফুল আর শিশু যারা ভালোবাসে না, তারা বড্ড নিষ্ঠুর হয়, মানুষ খুন করতে পারে। আমার মন দমে গেল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। আর নতুন করে ভাবার আর সময় নেই। আমরা পালালাম। পালিয়ে প্রথম 2 মাস নাম ভারিয়ে কোথায় ছিলাম বলবো না। আপনি তাহলে আমায় চিনে ফেলবেন, আমার পিছনে পুলিশ লাগাবেন। আমার পুলিশে বড্ড ভয়। যাবার আগে সুজাতা আপনাকে এই চিঠি লিখে গেছিল। তাতে আপনাকে যৌন অক্ষম বলে যা যা লেখা ছিল, কোনো পুরুষ মানুষ চাইবে না যে সে চিঠি অন্যের হাতে যাক। আমি জানি পুরুষ মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু তাকে কেউ নপুংসক বলে গালি দিবে, সেটা সহ্য করতে পারে না। আমি এটাও জানতাম ওই চিঠি কোনো দিন দিনের আলো দেখবে না। চিঠির বয়ান আমারই, যদিও লিখেছিল সুজাতা। আপনি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করেননি, পুলিশকে জানাননি। ঠিক করেছেন, বউ পালিয়েছে, এটা কি ঢাকঢোল পিটিয়ে বলার মতো খবর? সব ঠান্ডা হতে আমরা নিউ ব্যারাকপুরের ওই বাড়িতে থাকা শুরু করলাম। পালাবার আগেই গোলাপের চারা লাগিয়েছিলাম। সেগুলো বেশ বড় হয়ে লাল লাল ফুল দিত। কি সুন্দর গন্ধ, আমার খুড়তুতো দিদির বুকের গন্ধের মতো। কেন জানি না, সুজাতা বদলাতে থাকল। দিন রাত খিটখিট করত, মাথা গরম করত, ঝগড়া করত, ঠিক যেমনটা সুকন্যা করত বলে আমার সঙ্গে ব্রেকআপ হয়েছিল। আমি বারবার সুজাতাকে বলতাম ফুলে হাত না দিতে, গাছে হাত না দিতে। ও শুনত না, গাছ থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে খোপায় লাগাতে চাইত। 2-1 বার ঝগড়া করেছি। কিছু বললেই শুরু হতো সেই বক 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 বক। মাথার পোকা নড়ে যায়। শুরু হলে থামতেই চাইতো না, ভয় দেখাতো, বলতো আমায় নাকি ফাঁসিয়ে দেবে, পুলিশে সব জানিয়ে দেবে। আমিও কেঁচো হয়ে যেতাম। আমার ওপর ওর টান শেষ হয়ে গেছিল। আপনার থেকে চুষে নেওয়ার টাকাও তখন প্রায় শেষ। এমন সময় কি এক চাকরি নিল কে জানে। দেখলাম বাড়িতে অন্য পুরুষ ঢুকছে। ওদের কাউকে আমি চিনি না। ওরা ঢুকলে আমি বাগানে বেরিয়ে আসতাম, গোলাপ গাছে জল দিতাম, খোল পচিয়ে দিতাম, চা পাতা ধোয়া জল দিতাম। আমি বেরিয়ে এলেই দরজা বন্ধ হয়ে যেত। রাতে আমরা আলাদা শুতাম, আলাদা ঘরে। গত মাসের 20 তারিখ বাড়াবাড়ির চূড়ান্ত হলো। আমি 1 প্যাকেট বিড়ি কিনতে স্টেশনে গেছি। একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরেছি। গেটের ভিতরে পা দিতেই চমকে উঠলাম। আমার সব গোলাপ গাছ ফাঁকা, একটাও ফুল নেই। ঘরে ঢুকে দেখি আপনার বউ সুজাতা নিউ মার্কেট থেকে বড় বড় পিতলের ফুলদানি কিনে এনেছে। তাতে লম্বা লম্বা ডাটির সব গোলাপ ফুল কেটে কেটে সাজাচ্ছে। কিছু ফুল ওর পায়ের চাপে চটকে গেছে। অদ্ভুত এক লালচে তরল মেঝেতে দাগ তৈরি করেছে। আমি হতভম্বের মতো তাকিয়ে রইলাম। মুখ ভেটকে সুজাতা বলল,
এত ওভাররিয়েক্ট করার কিছু নেই। কাল আমার বস মিস্টার গুপ্ত আসবেন, বিশাল বড় লোক। ঘরটা সাজিয়ে রাখতে হবে তো। আর শোনো, কাল দুপুর দুপুর কোথাও বেরিয়ে এসো, রাতের আগে এসো না। আমার মাথা কাজ করছিল না। আমার চোখের সামনে লাল লাল চটকানো কিছু মৃতদেহ, আমার সন্তানদের মৃতদেহ, চোখের সামনে গোটা পৃথিবী দুলে উঠল। আমি সেই রাতেই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আমার সন্তানদের মৃতদেহের মাঝে এক মুহূর্ত কাটানো আমার পক্ষে অসম্ভব। আশা করি সত্যিটা আপনি এতদিনে জানলেন। যদি আপনি ভদ্রলোক হন তবে দয়া করে আরেকটি প্রেস কনফারেন্স করে এই মিথ্যে চুরির দায় থেকে আমাকে মুক্তি দিন। আপনার মঙ্গল হোক। ইতি, আপনার পরিচিত এক হতভাগ্য। পুনশ্চ আমি যে সত্যি চোর না তার প্রমাণ আমি দিতে পারি। আপনার যতটুকু টাকা অবশিষ্ট আছে সব একটা গোলাপ কাঠের বাক্সে পুরে রেখেছি। বাক্সটা আপনি সুজাতাকে বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলেন। বাড়ির সামনে বাগানের পাশের মাটিটা খুঁড়লে সুজাতার সঙ্গে ওই বাক্সটাও পাবেন। একটু খেয়াল রাখবেন, এই খোঁড়াখুড়ি করতে গিয়ে আমার গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয়। ওরা আমার সন্তান সম। ভালো থাকবেন। আমিও ভালো আছি। মাসখানেক হলো স্ন্যাপচ্যাটের মাধ্যমে এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছি। মহিলা দারুণ সুন্দরী, সবই ভালো, কিন্তু সুকন্যা আর সুজাতার মতো এও বড্ড বেশি বকবক করে। লেখকের জবানি। ফেসবুকে কিছুদিন আগে একটা খবর দেখেছিলাম। এক বিবাহিত মহিলা ফেসবুক ফ্রেন্ডের জন্য স্বামীকে ত্যাগ করেছেন। স্বামীর বক্তব্য দোষটা সেই প্রেমিকের, সে নাকি টাকার জন্য তার স্ত্রীকে ফুসলিয়েছে। তখনই মনে হয়েছিল ব্যাপারটা তো এমন নাও হতে পারে। ধরি মহিলা স্বেচ্ছায় ঘর ছাড়লেন, এবার তাদের কি হলো? এইসব ভাবতে ভাবতে আচমকা এই প্লটটা মাথায় এলো, লিখে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদি হাসান।